Hello, my dear students. I welcome to all of you to this session of polity. Dear students, আমরা যে ডিসকাস করছিলাম পলিটি তার আজ লেকচার নাম্বার 107 ইলেকশন সিস্টেম ইন ইন্ডিয়া সম্বন্ধে আজ আমরা ডিসকাস করব। ইলেকশন কিভাবে হয় আমাদের দেশে, ইলেকশন বলতে কি নির্বাচন কিভাবে হয়, কি সিস্টেমে নির্বাচন হয়, প্রত্যেকটা ভোটের যে ভোট মানে আমরা দেখতে পাই লোকসভা ভোট, রাজ্যসভা, বিধানসভা ভোট, পঞ্চায়েত নির্বাচন, এই যে ব্যাপারগুলো হয় এগুলো কী প্রসিডিওরে হয় এবং কোনো ডিসপিউট হলে সেখানে কী কী করণীয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী কাজ, এই সমস্ত বিষয়গুলো আজ আমরা প্রসেসটা দেখব। দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি। তোমরা যারা লেকচার নাম্বার 69 লেকচার নাম্বার 70 দেখোনি তারা কিন্তু এখানে একটু অসুবিধা হতে পারে। তোমরা লেকচার নাম্বার 69 70 এটা কিন্তু দুটো লেকচার, দুটো পার্টে বোধহয় করা ছিল যতটুকু আমার মনে পড়ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে ডিসকাস করা ছিল, ঠিক আছে। তো এখানে আমরা কি ডিসকাস করব, ইলেকশন মেশিনারি, মানে অ্যাকচুয়ালি একটা ইলেকশন কন্ডাক্ট করাতে গেলে কি কি প্রসেস কি মেনটেন করতে হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকট্রাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, প্রিসাইডিং অফিসার। দেখো, তোমরা নিউটন মুভিটা যদি দেখে থাকো অনেকটা আইডিয়া পাবে অ্যাকচুয়ালি যে একটা প্রিসাইডিং অফিসারের কী কাজ বা কতটা তার এখতিয়ারের মধ্যে কী কী থাকে। এবং অ্যাকচুয়ালি এদের কাজ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, আমাদের দেশে সঠিক মানুষটা যাতে আমরা নির্বাচন করে পাঠাতে পারি সেই যে প্রসেসটা করা হয় ইলেকশন কমিশনের দ্বারা। এবং এদের অনেক হেল্পিং হ্যান্ড আছে, তারা কিন্তু এই ইলেকশনটা কন্ডাক্ট করে। তো ফার্স্ট অফ অল উই উড লাইক টু নো দ্যাট হোয়াট ইজ অ্যান ইলেকশন। ইলেকশনটা কী সেটা আমাদের জানা উচিত, ঠিক আছে। সবার প্রথমে কী বলছে, অ্যান ইলেকশন ইজ এ ফর্মাল প্রসেস ওয়্যার মেম্বার অফ এ কমিউনিটি চুজ অ্যান ইন্ডিভিজুয়াল ফর পাবলিক অফিস। এগেইন আই এম টেলিং ইউ যে ইলেকশন মানে নির্বাচনটা কীভাবে, দেখো আমাদের দেশে যে নির্বাচনটা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট মানে অ্যাকচুয়ালি ডেমোক্রেসি দুই রকমের, ডাইরেক্ট ডেমোক্রেসি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আমাদেরটা ডাইরেক্ট নয়, আমাদেরটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি বলতে যেখানে ইলেকশন বা যা কিছু বা যে কোনো নিয়ম পলিসি যা কিছু ইমপ্লিমেন্ট হবে সেটা টোটালি মানে সমস্ত দেশের প্রত্যেকটা মানুষের সাজেশন থেকে তারপরে তৈরি হবে, ঠিক আছে। সুইজারল্যান্ড হচ্ছে তোমার এক্সাম্পল অফ ডাইরেক্ট ডেমোক্রেসি। আমাদের হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এখানে আমরা কী করি, 130 কোটির ভারতবর্ষ, সেখানে আমরা রিপ্রেজেন্টেটিভকে পাঠাই, মানে 10 লাখ লোকে মনে করো, ধরে নাও 10 লাখ লোকে একটা কনস্টিটিউশন, মানে আমাদের পপুলেশন অনুযায়ী আমরা এরকম কনস্টিটিউয়েন্সিতে ভাগ করি, মানে লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, ঠিক আছে। তো এখান থেকে কোনো একটা লোকসভা কেন্দ্রে থেকে ভোটে দাঁড়ানো হয় বিভিন্ন পার্টি থেকে, সেখান থেকে একটা এমপি সিলেক্ট হয়, সে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ। ওকে, সে রিপ্রেজেন্ট করবে আমাদের এরিয়াকে। কারণ একটা ডিসিশন নিতে গেলে যদি মনে করো 130 কোটি মানুষের সাজেশন নিতে হয়, তাহলে মানে সবাই যদি 2 মিনিট করে কথা বলে, তবুও তুমি দেখতে পাবে মানে মিনিমাম 4-5 বছর 6 বছর লেগে যাবে একটা ডিসিশন নিতে। তো এটা ক্যালকুলেট করে দেখে নিও, ম্যাথের হিসাব, ঠিক আছে। যদি মানে টোটাল 130 কোটি মিনিট, ঠিক আছে, ডিভাইড করে দেখবে কত ঘন্টা টাইম লাগছে, কত দিন টাইম লাগছে। তো এই প্রসেসটা তো এটা আমাদের দেশের জন্য সুইটেবল না, ডাইরেক্ট ডেমোক্রেসি। এই জন্য আমরা কী করি, ইলেকশন করি, নির্বাচন করে কে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই ইলেকশনের মাধ্যমে একটা ফর্মাল প্রসেস যেখানে মেম্বার অফ দ্য কমিউনিটি, কোনো একটা মেম্বার চুজ করা হয় ইন্ডিভিজুয়াল, মানে কোনো একটা পার্টিকুলার অফিসের জন্য, বা অ্যাকচুয়ালি এমপি এমএলএগুলোকে আমরা চুজ করি। এই অনেকগুলো এমপি মিলে পার্লামেন্টে বসে, এখান থেকে একটা প্রাইম মিনিস্টার তৈরি হয় এই এমপিদের মধ্যে, এবং যে এমএলএ বলছি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখান থেকে তৈরি হয় চিফ মিনিস্টার, ঠিক আছে। তো এরা কি করে, এরা ন্যাশনাল, স্টেট, লোকাল এই সমস্ত ইলেকশনগুলো করে। ন্যাশনাল মানে লোকসভা নির্বাচন বলতে পারে, স্টেট মানে স্টেট ইলেকশন যেটা বিধানসভা, এবং লোকাল বলতে
পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যে ধরনের ইলেকশনগুলো চলে সেগুলো কিন্তু এরা কন্ডাক্ট করে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আবার বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে আমরা কিন্তু ডিসকাস করছি না, আমরা ডিসকাস করছি ইলেকশন মানে সিস্টেম, ঠিক আছে। তো ইলেকশন সিস্টেম ইন্ডিয়াতে কীভাবে আছে, কীভাবে মানে ইলেকশনটা হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে করার এদের আছে, রাইট আছে, সেটা কি আদৌ কি সেটা সম্ভব বা কোনো আর্টিকেল এদেরকে পাওয়ার দেয়, সেটাও আমরা এখানে ডিসকাস করব। অ্যাকচুয়ালি আমাদের দেশে লাস্ট প্রিভিয়াস ক্লাসে তুমি দেখতে পেয়েছো কি বলেছিলাম, যে আমাদের দেশে 8খানা ন্যাশনাল পার্টি আছে, জাতীয় পার্টি যেটা বলছে, ঠিক আছে। ন্যাশনাল পার্টি হচ্ছে 8খানা, 52টা আছে স্টেট পার্টি, মানে যে রেকগনাইজড পার্টি, আর প্রায় 2500 মনে করো আনরেকগনাইজড, সব মিলিয়ে মিশে পার্টি আছে। আপনি বুঝতে পারছো, মানে কি তোমার বয়স যদি 25 বছর হয় তাহলে তোমার ভোটে দাঁড়ানোর অধিকার আছে। তোমার বয়স যদি 18 বছর হয় তাহলে তোমার ভোট দেওয়ার অধিকার আছে। তোমার বয়স যদি 25 বছর হয় তাহলে ভোট দেওয়ার মানে তোমার এমএলএ এবং এমপি হওয়ার অধিকার আছে। তোমার বয়স যদি 30 বছর হয় তাহলে তোমার রাজ্যসভার এমপি এবং বিধান পরিষদের এমপি হওয়ার, এমএলএ হওয়ার অধিকার আছে। তোমার বয়স যদি 35 বছর হয় তাহলে গভর্নর আর প্রেসিডেন্ট, এই দুটো পদের জন্য তুমি এলিজিবল। বুঝা গেল? তো আমাদের দেশে এতটাই ফ্লেক্সিবল এই সিস্টেমটা যে যে কোনো মানুষ তার বয়স 25 হলেই সে কিন্তু ইলেকশানে দাঁড়াতে পারে, ভোটে দাঁড়াতে পারে। বুঝতে পারছো? মানে কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই, সে চাইলে দেশ সেবা করতে পারে। এবং তুমি চাইলে সবাই মিলে তোমরা মানে তোমরা যারা লেকচারটা শুনছো তারা যদি তাদের বয়স যদি 25 বছর হয়ে যায়, মানে তাহলে শুধু 25 বছর নয়, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি চাইলে একটা পার্টি ফর্ম করতে পারো। হ্যাঁ, তোমার নিজের পার্টি, ঠিক আছে, তোমার একটা সিম্বল হবে, তুমি সেই অধিকার তোমার আছে। সেই অধিকার কে দেবে তোমাকে? এই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া দেবে, ঠিক আছে। তো কোথায় আছে এই সমস্ত প্রভিশন, কী নিয়ম আছে, সেই বিষয়গুলো এখানে একটু দেখে নেব। বলছে ইলেকশন আর্টিকেল হচ্ছে 324 থেকে 329 এ, ঠিক আছে। এখানে 29, এই যে 334 থেকে 329, অ্যাকচুয়ালি 29 এ পর্যন্ত পার্ট 5-এ, পার্ট 15 মধ্যে কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন সম্বন্ধে বলা আছে। এখানে ইলেকট্রাল সিস্টেম সম্বন্ধে কী বলছে, কনস্টিটিউশনে আর্টিকেল 324 প্রোভাইড করছে ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন ইন অর্ডার টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন দ্য কান্ট্রি। এখানে আর্টিকেল 334 কী বলছে, কী প্রোভাইড করছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে পার্টি এক্সিস্টিং আছে, রুলিং পার্টি, সে মনে করে ভুলভাল কাজ করছে। এবার সেই পার্টি এমন যদি হয় যে তারা ছাড়া অন্য কেউ ভোটে দাঁড়াতে পারবে না, ইলেকশন লড়তে পারবে না, তাহলে কি আমাদের দেশে ডেমোক্রেসি থাকবে না। সুতরাং আমাদের দেশে ডেমোক্রেসি থাকতে গেলে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ইলেকশন করাতে হবে এবং সবারই সুযোগ দিতে হবে, ঠিক আছে। কনস্টিটিউশন, সংবিধানের কাছে সবার সমান, ঠিক আছে। ওকে, তো কী বলছে, কী পাওয়ার আছে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা, মানে অ্যাকচুয়ালি চিফ ইলেকশন কমিশন বলতে, মানে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে সেন্ট্রাল বেসড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর কী পাওয়ার আছে, সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন টু পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, অফিস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ভেস্টেড ইন দ্য কমিশন। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে এটা, যে এটা অ্যাকচুয়ালি এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে, এবং কী পাওয়ার আছে, এ সুপারিনটেন্ডেন্ট করা, ঠিক আছে, ডাইরেকশান দিতে পারে, এ কন্ডাক্ট করতে পারে ইলেকশান। কিসের ইলেকশন কন্ডাক্ট করতে পারে? পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। তাহলে লোকসভা, রাজ্যসভা মানে পার্লামেন্ট। স্টেট লেজিসলেচার মানে বিধানসভা,
অফিস অফ দ্য প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের নিয়োগ কিভাবে হবে সেটাও কিন্তু এটা নির্বাচন কমিশনার করে, এটা ইলেকশন কমিশনার। ঠিক আছে, আরও একটা কী আছে 4 নম্বর পয়েন্ট বলছে ভাইস প্রেসিডেন্ট। তার মানে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, স্টেট পার্লামেন্ট ভোট, মানে লোকসভা রাজ্যসভা ভোট এবং স্টেট লেজিসলেচার মানে বিধানসভা ভোট, এই সমস্তগুলো কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং একটা প্রসেস আছে, একটা রুলস আছে, রেগুলেশন আছে। অ্যাট প্রেজেন্ট দ্য কমিশন কনসিস্ট অফ এ চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 ইলেকশন কমিশনার। তো আমরা ইলেকশন নাম্বার 69 আর 70-তে কিন্তু পড়েছি এগুলো সম্বন্ধে ডিসকাস করবো না। তো এই মুহূর্তে কী আছে, একজন চিফ ইলেকশন কমিশনার আছে, আর কি আছে, আর 2জন ইলেকশন কমিশন আছে। তো আশা করি মানে এইগুলো কম বেশি তোমাদের একটা আইডিয়া আছে যে কে এই মুহূর্তে তোমার ইলেকশন মানে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে আছে, তারপরে বাকি 2জন ইলেকশন কমিশন বলছি, এগুলো সম্বন্ধে আশা করি আইডিয়া আছে। দেখো আমাদের দেশে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের মানে ফার্স্ট যদি আমি বলি তাহলে সুকুমার সেন। ঠিক আছে, সুকুমার সেন হচ্ছে তোমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফার্স্ট ছিল। ঠিক আছে, 25শে জানুয়ারি 1950 সালে এটা ফর্ম করা হয়। হ্যাঁ, আর এর হেডকোয়ার্টার কী আছে, নির্বাচন সদন হচ্ছে নিউ দিল্লিতে। ঠিক আছে, এমপ্লয় আছে প্রায় 300 জন এমপ্লয় আছে এই মুহূর্তে। হচ্ছে কে আছে, সুনীল আরোরা হচ্ছে আইএএস অফিসার, যে হচ্ছে তোমার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশনার কিন্তু। ঠিক আছে, আর ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে মানে অশোক লাভাসা আইএস অফিসার, আর সুশীল চন্দ্রা, ঠিক আছে, যে একজন আইআরএস অফিসার ছিল। ঠিক আছে, বোঝা গেল? তো এই ফাংশান এইগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে সুকুমার সেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা কী করি, আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এবং কি হলো, আমরা একটা আমরা রিপ্রেজেন্টেটিভকে পাঠাই পার্লামেন্টে, সেখানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয় এবং তার মাধ্যম দিয়েই কোনো একটা পলিসি তৈরি হয়, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। যার কারণ আমাদের হাতে সময় নেই যে আমরা গিয়ে সবাই পার্লামেন্টে বসবো, আর এত বিশাল জনসংখ্যা সেটা সম্ভবও না। ঠিক আছে, তো এখানে কি বলছে, মিনিমাম কন্ডিশন অফ এ ডেমোক্রেটিক ইলেকশন। কী কী কন্ডিশন, মানে একটা ডেমোক্রেটিক ইলেকশন যদি কন্ডাক্ট করা থাকে কী কী কন্ডিশন লাগবে সেটা এখানে জিজ্ঞেস করবে, মানে এখানে সেই স্লাইডে বলা হয়। মিনিমাম কন্ডিশন অফ এ ডেমোক্রেটিক ইলেকশন, কী কী কন্ডিশন থাকতে হবে বলছে, এভরিওয়ান শুড বি এবেল টু চুজ অপশান টু বি চুজেন, মানে অ্যাকচুয়ালি কি মনে করো কোনো একটা পার্টিকুলার এ বি সি ডি এগুলো পার্টি থেকে একজন করে ভোটে দাঁড়িয়েছে, এবার আমি যাকে খুশি তাকে আমি চুজ করতে পারবো। ঠিক আছে, সেইটা কিন্তু সেই রাইটটা আমার আছে। ঠিক আছে, এভরিওয়ান শুড বি এবেল টু চুজ, মানে যে কোনো কাউকে চুজ করতে পারো, বা তুমি যদি চাও তুমি নিজেই ভোটে দাঁড়াতে পারো, ইন্ডিপেন্ডেন্ট পার্টি হিসেবে দাঁড়াতে পারো। তো এখানে কোনো কিন্তু বাধা নেই, কিছু নেই, তুমি তোমার মতো করে যাকে খুশি তাকে চুজ করতে পারো, বা নিজেও তুমি পার্টিতে মানে ভোটে দাঁড়িয়ে তুমি কিন্তু ইলেকশন লড়তে পারো। ঠিক আছে, এখানে কি বলছে, অ্যাট রেগুলার ইন্টারভেলস। হ্যাঁ, অপশান টু বি চুজ ফ্রম, মানে অ্যাকচুয়ালি রেগুলার ইন্টারভেলস মানে হচ্ছে তোমার আমাদের 5 বছর পর পর লোকসভা ভোট হয়, বিধানসভা ভোট হয়। হ্যাঁ, তো এই যে 5 বছর পর মানে আমরা দেখতে পাই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, অ্যাকচুয়ালি রেগুলারলি কিন্তু এই ভোটিং সিস্টেমটা আছে এবং রেগুলারলি এটা মেনটেনও করা হয়। অ্যাকচুয়ালি 5 বছর পর পর আমরা দেখতে পাই। ক্যান্ডিডেট প্রেফার্ড বাই দ্য পিপল শুড বি গেট ইলেক্টেড। তো যে এখানে কী বলছে দেখো, অ্যাকচুয়ালি আমাদের দেশে ভোটিং সিস্টেমটা এরকম যে মনে করো পার্টি এ বি সি ডি ভোটে দাঁড়ালো, 100টা সিট আছে, এ পেয়ে গেল মনে করো 30টা, বি পেয়ে গেলো 20টা, ডি পেয়ে গেলো 20টা। ওকে, তাহলে বি পেয়ে গেলো মনে করো 25। ওকে, আচ্ছা, সি পেলো কত, তাহলে 30, 20, 50, 75, সি পেলো 25। ওকে,
সরি বি পেলো 25, তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে সিঙ্গেল লার্জেস্ট যে পাবে ভোট, বুঝতে পারছো কী বললাম, মানে সবচেয়ে বেশি ভোট যে পাবে সেটা সেই কিন্তু এই ভোটে মানে অ্যাকচুয়ালি উইন করলো, সে সিটটা কিন্তু তার আন্ডারে চলে, বুঝতে গেলো। কোনো একটা বুথ বা কোনো একটা লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রে এইভাবেই কিন্তু আমাদের দেশে ভোট ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি ভোট যে পাবে সে, এইখানে এরকম নয় যে 50% ভোট তাকে পেতে হবে, ঠিক আছে, 50% ভোট না পেলেও হবে, সে মানে সবচেয়ে বেশি যে ভোট পাবে একটা হলেও, একটা ভোট হলেও, ঠিক আছে, সবচেয়ে বেশি যে ভোট পাবে সেই হচ্ছে এখানে নির্বাচিত সংসদ বলতে পারো, বা মানে অ্যাকচুয়ালি এমপি এমএলএ বলতে পারো, ঠিক আছে, সে কনস্টিটিউশনের মানে সংবিধান দ্বারা নির্বাচন হয়েছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে ইলেকশন কমিশনের দ্বারা নির্বাচন হয়েছে, সেখানে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আমাদের দেশে যেমন আছে, কিন্তু আমরা যদি ফ্রান্সের যদি আমরা এক্সাম্পল নিই, ওখানে কেমন হয় তাহলে পার্টি 1 2 3 4 5, 5টা পার্টি, এবার 5টা পার্টির মধ্যে দেখা যাচ্ছে মানে এ পার্টি পেয়েছে 30টা ভোট, বি পার্টি পেয়েছে 25টা, বাকি সবাই 20টা, এবং আস্তে আস্তে 10টা, এইভাবে নামতে থাকলো। তার মানে সবচেয়ে ম্যাক্সিমাম ভোট পেয়েছে এই দুটো পার্টি, এ আর বি, আর বা 1 আর 2। তাহলে 1 আর 2 এর মধ্যে আবার ইলেকশন কন্টেস্ট করানো হয়, করিয়ে যে 50%-এর উপরে ভোট পেলো তাকে কিন্তু চুজ করা হয়, বোঝা গেল। তো এই সিস্টেমে কিন্তু চলে, আমাদের দেশে কিন্তু এই 50%-এর কনসেপ্ট নেই, সবচেয়ে ম্যাক্সিমাম ভোট যে পাবে সেই হয়ে যাবে সেই পার্টিকুলার সিটের অধিকারী, বুঝতে পারছো। এই সিস্টেমটা আমাদের দেশে আছে, আমাদের দেশে এখানে কি বলছে 4 নম্বর পয়েন্ট, দ্য ক্যান্ডিডেট প্রেফার্ড বাই দ্য পিপল শুড গেট ইলেক্টেড, ইলেকশন শুড বি কন্ডাক্টেড ইন এ ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানার, মানে যেন কোনো রকম কোনো কারচুপি না হয়, ভোটিং মানে সেই আগে যেমন ছাপ্পা ভোট হয়ে যেত, সেই বিষয়টা যদি না হয় তার জন্য এরা কিন্তু স্ট্রিক্ট ওয়েতে সব কিছু করে। আগে যেমন ব্যালট পেপারে সব ভোট দিতে হতো, একটা জায়গায় সেই স্ট্যাম্প মারতে হতো নিজেকে, তো সেইখানে দাঁড়িয়ে কখনো বুথ ক্যাপচার হয়ে কিন্তু সেই জায়গাগুলোতে দেখা যায় বেআইনিভাবে ভোট দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো একজনকে পার্টির মেম্বারকে যেতেই দিচ্ছে, কোনো একজন প্রার্থীকে। কিন্তু এখন এই মুহূর্তে দেখো ভিভিপ্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিপ্যাট এইটা কিন্তু এখন পিকচারে আছে আমাদের দেশে। তোমরা এখন দেখতে পাবে যে সমস্ত ভোট সব এই ভিভিপ্যাটের মাধ্যম দিয়েই হয়। তাহলে কী হয়, আমাদের ইলেকশানটা একদম টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হয়। আচ্ছা, ভিভিপ্যাট হচ্ছে এর ফুল ফর্মও কখনো কখনো জিজ্ঞেস করে, এর ফুল ফর্মটা হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। কী বললাম, ভোটার ভেরিফাইবল, সরি আমি লিখে দিই, ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রায়াল, TRAIL। তাহলে এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে মানে ভিভিপ্যাটের ফুল ফর্ম, ঠিক আছে। তো এই ভিভিপ্যাটের মাধ্যমে এখন আমাদের দেশে কিন্তু টোটালি আর কি ইলেকশানটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে, কেউ এখনও একটু ডবল ভোট দিতে পারবে না, বা এইভাবে ছাপ্পা ভোট দিতে পারবে না, ঠিক আছে। এই মেথডে ভোট দিলে সবচেয়ে বেশি মানে অ্যাকচুয়ালি মানে ট্রান্সপারেন্সি বেশি থাকে, ঠিক আছে। তো এই পদ্ধতিতে ভোট দেওয়া মানে এতে তাতে কী বলে আরও ইন্ডিপেন্ডেন্ট ভাবে আরও মানে সব মানে কোনো রকম দুর্নীতি না করিয়ে কিন্তু ভোটটা দেওয়া যায়, ঠিক আছে। মানে এই যে ইলেকট্রাল ফ্রড যেগুলো বলছে সেইগুলো কিন্তু হয় না, ওকে। তো এই স্লাইডে কি বলছে দেখো, নেক্সট স্লাইডে হচ্ছে অনলি ওয়ান জেনারেল ইলেকট্রাল রোল ফর এভরি টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার। দেখো ব্যাপারটা হচ্ছে একটা জেনারেল ইলেকট্রাল রোল, মানে এখানে দেখা যায় যে প্রত্যেকটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, মানে কি এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম কোনো রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস মানে এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এগুলো দেখা হয় না আমাদের দেশে। তোমরা জানো যে 1909 সালের যদি ঘটনাটা জানো, মরলেমেন্টো রিফর্ম হয়েছিল,
সেখানে ইলেকট্রাল ফাদার অফ ইলেকট্রাল মানে অ্যাকচুয়ালি কী করা হয়েছিল যে কমিউনাল মানে ধর্মের বেসিসে যে আর কি ভোট দেওয়া যেটা বলে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে সেই সময় যেটা হয়েছিল যে কমিউনাল ইলেকটোরাল যেটা বলছে, মানে কি মুসলিমদের ভোট দিতে পারবে, মুসলিমরা আলাদাভাবে হবে। এখানে তার থেকে কি হয়, আস্তে আস্তে কিন্তু এখান থেকে মুসলিম লীগ হওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ একটা পাকিস্তানের মতো দেশ খাড়া হয়ে গেছে, যে ধর্মের বেসিসে ধর্মের মানে মানে বেসিসে কিন্তু পাকিস্তান নতুন একটা কান্ট্রি তৈরি হলো। তো সেই ব্যাপারটা আর কি এখানে যদি যাতে এই সমস্ত বিষয়গুলো আবার নতুন করে ভাগ বাটোয়ারা না হয়, তার জন্য কিন্তু এইখানে বলা হচ্ছে যে কোনো রকম কোনো মানে একটা জেনারেল ইলেকট্রাল রোল মানে ইলেকট্রাল রোল থাকবে, যেখানে কি প্রত্যেকটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে যেখানে ইলেকশন হবে, পার্লামেন্ট লেজিসলেচার পার্লামেন্ট হবে, এখানে কিন্তু কোনো ধর্ম এখানে কি বলছে, নো পারসন, হ্যাঁ, কনস্টিটিউশন হ্যাজ অ্যাবলিশ দ্য সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন, যেটা ছিল সেই সময়, বুঝতে পারছো, যে 1909 সালে মরলে মিন্টো রিফর্ম হয়েছিল, সেখানে কিন্তু এরকম মুসলিমদের আলাদা ইলেকটোরাল দেওয়া হয়েছিল, এবং যার জন্য একটা ব্যাপক আকারে একটা সাইড এফেক্ট হিসাবে তোমরা দেখতে পাচ্ছ পাকিস্তানে হয়েছে। তো এখানে কী বলছে, এখানে অ্যাবলিশ করেছে সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন সেপারেট ইলেকটোরেটস হুইচ লেড টু দ্য পার্টিশন অফ দ্য কান্ট্রি। অবশ্যই পার্টিশন কান্ট্রি মানে ভেঙে গিয়েছিলো জাস্ট এটার জন্য। এখানে কি বলছে, নো পারসন is to be ineligible for inclusion in the electoral roll on grounds only of religion, race, caste, sex or any of them। মানে এই সমস্ত রেস, রিলিজিয়ান, কাস্ট, সেক্স এই সমস্তর উপরে কিন্তু কোনো রকম কোনো যে মানে ভোটে দাঁড়ানো বা এই পার্টিকুলার কমিউনিটি একে ভোট দেবে, ওকে ভোট দিতে পারবে, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, এগুলো যাতে না হয়, ইম্পার্শিয়ালভাবে সবাই ভোট দেয়, সেই যে বিষয়গুলোর উপরে এখানে বলা হয়েছে। কনস্টিটিউশন হ্যাজ অ্যাকর্ডেড ইকুয়ালিটি টু এভরি সিটিজেন। প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল রাইট আছে কনস্টিটিউশনের অনুযায়ী, হ্যাঁ, সবাইকে ভোট সমান, সবার ভোটের অধিকার সমান, সবার ভোটের ভ্যালু সমান, এবং মানে যে কোনো জায়গায় যে কোনো কেউ ভোট। একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার যে কিছু তপশিলি জাতি, যেটা এসসি এসটিদের জন্য কিছু রিজার্ভ সিট আছে, সেটা অ্যাকচুয়ালি ওই এরিয়াটা উপরে ভিত্তি করে ওইখানে এদেরকে রিজার্ভ সিট দেওয়া হয়, যাতে এদের কমিউনিটিকে এরা রিপ্রেজেন্ট করতে পারে, সাপ্রেস না করে সমাজে, এরা একটা জায়গায় স্ট্যাটাস পায়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সমস্ত হায়ার কাস্ট, লোয়ার কাস্ট সবাই কিন্তু ভোট দিচ্ছে। মানে এরকম নয় যে আমি পার্টিকুলার এসসি কমিউনিটি বলে আমাকে এসসিই ভোট দেবে, অন্য কেউ দিতে পারবে না, এরকম ব্যাপার না। ওটা কিন্তু আলাদা ইস্যু, ওটা কিন্তু কনস্টিটিউশনে একটা আলাদা রিজার্ভেশন পলিসির মধ্যে দিয়ে ওটাকে আনা হয়েছে। কিন্তু এখানে কোনো ধর্মের বেসিসে বা কোনো মানে যে এই কমিউনিটি ওই কমিউনিটিকে ভোট দিতে পারবে না, এই বিষয়টা কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি পয়েন্ট কি বলছে, পার্লামেন্ট মে টেক প্রভিশন উইথ রেসপেক্ট টু অল ম্যাটার রিলেটিং টু দ্য ইলেকশন টু দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার ইনক্লুডিং দ্য preparation of the electoral roll, the delimitation of the constituency and all other matter necessary। তো এখানে পার্লামেন্ট কোনো একটা প্রভিশন তৈরি করতে পারে কি, কোন রেসপেক্ট টু ম্যাটার রিলেটিং টু দ্য ইলেকশন টু দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টের ইলেকশন, স্টেট বিধানসভা, লোকসভার যে ইলেকশনগুলো, ইনক্লুডিং প্রিপারেশন অফ ইলেকট্রাল রোল, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো প্রভিশন তৈরি করতে পারবে, রুল তৈরি করতে পারবে। এবং তাছাড়া কি বলছে, ডিলিমিটেশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি, মানে কি কনস্টিটিউয়েন্সিটা বাড়ানো কমানো, এই যে ব্যাপারটা, বুঝতে পারছো, এরিয়া, এর এখতিয়ার কার কতটা হবে, এই সমস্ত রিলেটেড ম্যাটারে কিন্তু পার্লামেন্ট আর কি প্রভিশন তৈরি করতে পারে। স্টেট লেজিসলেচার কী বলছে, ক্যান অলসো মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু অল ম্যাটার রিলেটিং টু দ্য ইলেকশন, মানে যে মানে বিধানসভায় যে সমস্ত বিধানসভা ইলেকশনের জন্য কোনো নিয়মকানুন, সেটা কিন্তু স্টেট মানে বানাতে পারে। বিধানসভা ভোটের জন্য বিধানসভা কিন্তু সেই রকম কোনো প্রভিশন বানাতে পারে, বাট দে ক্যান মেক প্রভিশন ফর অনলি দোজ ম্যাটার হুইচ আর নট কভার্ড পার্লামেন্ট, মানে পার্লামেন্টে যেটা কভার করা হয়েছে সেটা পার্লামেন্ট করছে, কিন্তু যেটা প্রভিশনটা নেই রাজ্যের, সেটাই কিন্তু রাজ্য সরকার সেটা মানে বিধানসভায় সেটা বানাতে পারে। কিন্তু
একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের দেশে কনস্টিটিউশন আছে, পার্লামেন্ট আছে, আমাদের দেশে সংবিধান আছে, সব কিছু কিন্তু যা যেভাবে খুশি সেইভাবে ওভাররাইড করা যায় না। এখানে কি বলছে, ক্যান অনলি সাপ্লিমেন্ট দ্য পার্লামেন্টারি ল অ্যান্ড ক্যান নট ওভাররাইড। মানে কি, এই যে মনে করো যা খুশি তাই নিয়মকানুন বানিয়ে দিলাম, হ্যাঁ, এটা কি করতে পারে যে একটা সাপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু এটা ওভাররাইড করতে পারে না। যে সংবিধানে যা কিছু লেখা আছে, হ্যাঁ, মানে এরা জাস্ট এই মানে কিছু কিছু প্রভিশন বানিয়ে সেটাকে হেল্প করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ওটাকে ওভাররাইড করতে পারে। যেটা আছে এক্সিস্টিং সেটাকে চেঞ্জ করে সে নিজের মতো করে সাজিয়ে নেবে, সেই প্রভিশনটা কিন্তু নেই। বোঝা গেল? নেক্সট পয়েন্ট দেখো, নমিনেশন অফ ক্যান্ডিডেটকে নমিনেট করতে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগবে। যে কোনো কেউ ভোটে দাঁড়াতে পারে যার বয়স 25 বছর হয়ে গেছে, ঠিক আছে। এবং কি বলছে, এনিওয়ান ক্যান ভোট, ক্যান বি এ ভোটার, ক্যান অলসো বিকাম এ ক্যান্ডিডেট ইন ইলেকশন। মানে মিনিমাম 25 বছর বয়স হতে হবে। ভোট দিতে গেলে তো 18 বছর বয়স লাগে, কিন্তু ভোটার হতে গেলে মানে কি, তুমি যদি দেশের প্রাইম মিনিস্টার হতে চাও, তুমি যদি দেশের চিফ মিনিস্টার হতে চাও, তাহলে তোমার বয়স হতে হবে 25 বছর। মানে 25 বছর বয়স হলে তোমার মানে ধরে নেওয়া যায় তুমি দেশ সামলানোর জন্য তোমার এলিজিবিলিটি হয়ে গেছে। এবং কী কী জিনিসগুলো দেখা হয়, every candidate has to make a legal declaration giving details of serious criminal cases pending against the candidate। কোনো ক্রিমিনাল কেস যদি কোনো পেন্ডিং হয়ে আছে সেই ব্যক্তির উপরে, ডিটেলস অফ দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড হিজ অর হার ফ্যামিলি। মানে কোনো একটা ব্যক্তির তার কত ইনকাম, তার ফ্যামিলির কত ইনকাম, তার কত অ্যাসেট আছে, কত লায়াবিলিটি আছে। লায়াবিলিটি মানে কী বলো তো, লোন ফোন নিয়ে রেখেছে, এরকম ব্যাপার সব। তো সেই সবগুলোও কিন্তু দেখা হয়। এই জিনিসগুলো তো অবশ্যই দেখা হয়। তাছাড়া আরও একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট। এটা কিন্তু ডিপেন্ড করে, মানে এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা কিন্তু ভোট দেওয়া উচিত। এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সে ক্রিমিনাল অফেন্স আছে কি না, তার মানে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে কি না, এসবগুলোর উপরে ভোট দেখে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে আমরা সঠিক ক্যান্ডিডেটকে কিন্তু নির্বাচন করতে পারবো। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, এডুকেশন, ডিটেলস অফ লায়াবিলিটি মানে ওর অ্যাসেট ফ্যাসেট, লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট ওর ফ্যামিলির, ওর সেই ব্যক্তির, এবং তাছাড়া সিরিয়াস কোনো ক্রিমিনাল কেস আছে কি না পেন্ডিং, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হয়। তারপরে তাকে কিন্তু নমিনেশন পত্র জমা দিতে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি তাকে নমিনেট করতে, মানে অ্যাকচুয়ালি তার ভোটে দাঁড়ানোর জন্য এইগুলো কিন্তু পাস করতে হবে। বোঝা গেল? পরের স্লাইড কি বলছে, লাস্ট স্লাইড অফ দ্য লেকচার। এখানে কি বলছে, কনস্টিটিউশন কি ডিক্লেয়ার করছে, ভ্যালিডিটি অফ এনি ল রিলেটিং টু দ্য ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস। মানে ডিলিমিটেশন মানে অফ কনস্টিটিউয়েন্সি। এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এই, যে টোটাল আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 543টা সিট আছে। এবার নিশ্চয়ই আমরা এরকম পপুলেশনটাকে ভাগ করেছি, ঠিক আছে, ভাগ করে আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু সিটটা করেছি। এবার এইটা ডে বাই ডে আমাদের পপুলেশন কিন্তু বাড়ছে, তো সেই হিসাবে আমাদের কিন্তু প্রপোর্শনাল ওয়েতে সিটটাও বাড়াতে হবে। আদারওয়াইজ কিন্তু একটা ব্যক্তির ওপরে বেশি বার্ডেন চলে আসবে। মানে অনেক যখন পপুলেশন হবে তখন সে মানে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে, যে কোনো একটা এমপি বা এমএলএর উপরে বেশি চলে আসতে পারে। এই জন্য এই মাঝে মাঝে এই সমস্তগুলো করা হয়। তো মোটামুটি এই মুহূর্তে 2025 পর্যন্ত মনে করো মানে অ্যাকচুয়ালি যে সিটটা আছে 543টা সিট, এইটা কিন্তু এখন ফিক্সড আপাতত। এর পরবর্তীতে যখন 2021-এ যে ইলেকশনটা হবে, আদমশুমারি মানে যেটা অ্যাকচুয়ালি ওই সেন্সাসটা হবে, জনগণনা হবে, তারপরে কিন্তু 2025-এর পরে কিন্তু মানে অ্যাকচুয়ালি বাড়ানো হবে সিট নাকি কমানো হবে, সেটা কিন্তু ডিসাইড করা হবে, ঠিক আছে। বোঝা গেল? তো এই যে ডিলিমিটেশন মানে কোথায় কোন কনস্টিটিউয়েন্সিতে কত, মানে আর এখানে এটা ভেঙে দুটো করব, নাকি 3টে কনস্টিটিউয়েন্সিকে জোড়া লাগিয়ে দুটো করে দেবো, নাকি দুটো কনস্টিটিউয়েন্সিকে একসাথে মানে অ্যাকচুয়ালি এখান থেকে 3টে করে দেবো, এর হাফ আর এর হাফ নিয়ে, এরকমভাবে মানে চিন্তাভাবনা করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া হয়। বোঝা গেল? তো কনস্টিটিউশন কিন্তু এই ডিলিমিটেশনের ব্যাপারটা, ভ্যালিডিটি অফ এনি ল রিলেটিং টু দ্য ডিলিমিটেশন অফ দ্য কনস্টিটিউয়েন্সি অর অ্যালটমেন্ট অফ সিট অ্যালটমেন্ট মানে অ্যাকচুয়ালি সিট কমানো, সিট বাড়ানো, ঠিক আছে। অ্যালটমেন্ট অফ সিট টু সাচ কনস্টিটিউয়েন্সি ক্যান নট বি কোশ্চেন ইন এনি কোর্ট। এরকম যদি করা হয় যে
এই একটা পার্টিকুলার এরিয়া আপাতত 4টে ছিল, এবার দেখা গেলো পপুলেশন কমে গেছে, সেই অনুযায়ী এখানে যদি আমি নতুন করে এটাকে ভেঙে আমি যদি মনে করো হাফ হাফ করে দিলাম, বা এটাকে যদি আমি আরও একটা পার্ট ভেঙে করে দিলাম, তাহলে সেই ব্যাপারটা এইরকম কোনো যদি সিস্টেম মানে এরকম করা হয়, তাহলে কিন্তু কোর্ট কোনো রকম কোনো নাক গলাতে পারবে না, কোর্টের কোনো ইন্টারফেয়ার কোনো রাইট নেই এখানে, ঠিক আছে? কোনো কোশ্চেন করতে পারবে না যে এটা কেন করা হয়েছে। কি বলছে, অর্ডারস ইস্যুড বাই ডিলিমিটেশন কমিশন বিকাম ফাইনাল অ্যান্ড কান্ট চ্যালেঞ্জ ইন এনি কোর্ট, মানে একটা কমিশন তৈরি করা হয়, ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়, সেই কমিশনের যে মানে থেকে যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী কাজ করা হবে, কোর্টের কোনো রকম কোনো ইন্টারফিয়ারেন্স এখানে থাকবে না। কনস্টিটিউশন কি বলছে, লেইজ ডাউন দ্যাট নো ইলেকশন টু দ্য পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার ইজ টু বি কোশ্চেন্ড। কোনো রকম কোনো ইলেকশন মানে অ্যাকচুয়ালি যে ইলেকশন টু দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এই সমস্ত বিষয়গুলো যখন এরা ইলেকশন লড়বে, এগুলোর কোনো রকম কোনো চ্যালেঞ্জ করা যাবে না, কোশ্চেন করা যাবে না কোর্ট থেকে, এক্সেপ্ট কয়েকটা কেস, মানে কি বলছে 1966 সাল পর্যন্ত অ্যাকচুয়ালি আগে কি করা হতো, যদি কোনো রকম কোনো ডিসপুট তৈরি হতো, তাহলে সেটা ম্যাটারটাকে একটা ট্রাইব্যুনাল গঠন করা হতো। ট্রাইব্যুনাল সম্বন্ধে আমি বলেছি, ডিসকাস করেছি, আর এখানে বেশি কথা বলবো না। যে ট্রাইব্যুনালস যে কী করবে, একটা ফার্স্ট একটা ডিসিশান দেবে এবং তারপরে ম্যাটারটা সলভ করবে। আমাদের কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে লক্ষ লক্ষ কেস পেন্ডিং পড়ে আছে, তোমরা জানো। তো সেইখানে যাতে বার্ডেন কম থাকে এদের এবং একটা স্পিডি ট্রায়াল, স্পিডি জাজমেন্ট যদি পায়, তার জন্য কি একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং সেখান থেকে যদি কোনো ডিসপুট পাওয়া যায় এবং সেইখান থেকে কি করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। সিন্স 1966 দ্য ইলেকশন পিটিশনস আর ট্রায়াল বাই হাইকোর্ট অ্যালোন, বাট দ্য অ্যাপুলেট জুরিসডিকশন লাইজ উইথ দ্য সুপ্রিম কোর্ট অ্যালোন। দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে অ্যাকচুয়ালি যে এই ট্রাইব্যুনাল গঠন করার পরে কি করা হতো, ট্রাইব্যুনাল থেকে মানে সরাসরি কোর্ট কেসটা সুপ্রিম কোর্টে চলে যাবে। এখানে হাইকোর্টের একটা অবমাননা হচ্ছে, মানহানি হচ্ছে, বুঝতে পারছো? তো অ্যাকচুয়ালি যে বলা হচ্ছে, এই জন্য একটা কেস আছে চন্দ্রকুমার কেস 1997 সালে, যে বলছে ইট মাস্ট বি নোটেড হিয়ার দ্যাট চন্দ্রকুমার কেস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্য প্রভিশন অ্যাজ আনকনস্টিটিউশনাল। মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে চন্দ্রকুমার কেস, সেখানে কি বলা হয়েছিল, না এই ম্যাটারটা ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হোক, তাহলে জিনিসটা আর কি ঠিক হবে, কোনো কাউকে অবমাননা করা হবে না, ঠিক আছে? এইবার এখানে ঘটনা দেখো, যে আর্টিকেল যে 323 বি, আর্টিকেল 323 বি এম্পাওয়ার করছে কি, এম্পাওয়ার্স দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেজিসলেচার, পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার টু বি এস্টাবলিশ এ ট্রাইব্যুনাল ফর দ্য অ্যাডজুডিকেশন অফ দ্য ইলেকশন ডিসপুট। তার মানে এই যে 323 বি যে একটা আর্টিকেল সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল, সেখানে কি করা হয়েছে, বলছে যে মানে লেজিসলেচার যেটা মনে করো, সেটা হতে পারে বিধানসভা, হতে পারে লোকসভা, এরা কী করে এস্টাবলিশ করতে পারবে, একটা ট্রাইব্যুনাল এস্টাবলিশ করতে পারবে ফর কী জন্য, অ্যাডজুডিকেশন অফ দ্য ইলেকশন ডিসপুট, কোনো রকম ইলেকশন ডিসপুটের জন্য, যেটা মানে সে কিন্তু তারা কিন্তু এটা গঠন করতে পারবে, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু মানে এখানে চন্দ্রকুমার কেস 1997, এখানে কি বলছে, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দিস প্রভিশন অ্যাজ আনকনস্টিটিউশনাল, ঠিক আছে? তো চন্দ্রকুমার কেস যে আশা করি এর আগেও ডিসকাস করেছি, বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি যে মানে এখানে কি বলা হচ্ছে, মানে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এটা যেতে হবে। কনসিকুয়েন্টলি ইফ এনি টাইম অ্যান ইলেকশন ট্রাইব্যুনাল ইজ এস্টাবলিশ অ্যান অ্যাপিল ফ্রম ইটস ডিসিশন লাইজ টু দ্য হাইকোর্ট। তো এইখানে আজকের ভিডিওতে এই পর্যন্তই, এই সমস্ত কন্ডিশনগুলো, প্রভিশনগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমি আবার বলছি, কোর্টে কিন্তু আগে কিন্তু কোর্টের কোনো ছিল না, চ্যালেঞ্জ করতে পারতো না, কিন্তু পরে এটাকে বলা হয় যে কোনো রকম কোনো ডিসপুট হয়, এর জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক, ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে কোর্ট মানে কোনো ডিসিশান নেওয়া, বা সেটার পরে ট্রাইব্যুনালের পরে যদি এটাকে আরও হায়ার কোর্টে যেতে হয়, তাহলে সুপ্রিম কোর্টে যেত। কিন্তু একটা চন্দ্রশেখর কেস আসে, যেটা মানে বলা হয় যে সুপ্রিম কোর্ট সরাসরি ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট যাওয়াটা হাইকোর্টকে অবমাননা করা,
এই জন্য এই ম্যাটারটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেলে সেটা মানে কনস্টিটিউশনাল হবে। এবং এই সমস্ত পাওয়ারগুলো কোথা থেকে উঠে আসে, যে অ্যাকচুয়ালি 323-এর বি, যেটা এম্পাওয়ার করে মানে অ্যাকচুয়ালি একটা মানে কি অ্যাপ্রোপ্রিয়েট লেজিসলেচার, যেখানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার এস্টাবলিশ করবে ট্রাইব্যুনাল ফর মানে ইলেকশনের ডিসপুটের কিছু রকম কোনো ইলেকশন ডিসপুট থাকলে সেটা কিন্তু এই আর্টিকেল 323-এর বি থেকে এরা পাওয়ার পাবে যে হ্যাঁ একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক। কারণ কি আমাদের কোর্টে অনেক রকম বার্ডেন থাকে, তার জন্য আমরা এই ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে সলিউশনটা পাই সেটা দেখে ফোকাস করা হয়েছিল। বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লেকচার টুডে আপ টু দিস। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আর ভিডিও রিভিশন করতে থাকো। আমরা কিন্তু প্রায় লেকচার শেষের দিকে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর বাকি আছে। তো এখানেই আজকে রাখছি। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।